মেয়েদের আমরা সবসময় হচ্ছে কারোর মেয়ে, কারোর মা, কারোর বউ, তারপরে কারোর কারোর প্রেমিকা। আমাদের আইডেন্টিটিটা কোথায়? আর লোকে যখন তোমাকে বারবার ওই রকমভাবে প্রুফ করার চেষ্টা যে লজ্জাটা তোমার, লজ্জাটা তোমার, লজ্জাটা তোমার, কিন্তু লজ্জাটা তো কখনোই আমাদের না। আর সোসাইটির রুল, সমাজ মানবে না। সমাজটা কে করেছে? আর ওই যে আমি বারবার বলি যে 10 কম্যান্ডমেন্টস করে তো কেউ লিখে যায়নি যে এইগুলো রুল। যখন ইউ স্টার্টেড স্টেইং অ্যাজ এ সিঙ্গেল ওম্যান, তখন সমাজে একটা ট্যাগ এসে যায় দ্যাট সিঙ্গেল মানে ইউ আর অ্যাভেলেবল, সিঙ্গেল মানে ইউ আর ইজিলি অ্যাক্সেসেবল, সিঙ্গেল মানে ইউ আর রেডি টু ডু এনিথিং অ্যান্ড এভরিথিং নিজের সার্ভাইভালের জন্য। বাট আমার মনে হয় দ্যাট ইজ দ্য বিগেস্ট ফেয়ার অফ এনি ওম্যান। এটা অনেক বড় বড় শিল্পীরা বলেছে যে মেয়েদের উপরে নির্যাতন হয় তাদের ড্রেসের উপর। হাসি তো ফাঁসি বলে একটা কথা আছে না, তো সে ভেবেছে আমি স্মাইল ব্যাক করেছি মানে আমি এসে দিই। তো সে প্রথমে আমার পালাজোটা তুলতে থাকে, ঠিক আছে, আমি হাতটা সরিয়ে নিই, তারপর 200 টাকা দেখায়। আমাদের প্রত্যেকের জীবনে এক একটা লড়াই থাকে, মানে প্রত্যেকেই লড়াই করে আসলে এগিয়ে যেতে হয়, কিন্তু কিছু লড়াইয়ের কথা আমাদের জানতে হয় এবং জানাতে হয়, যাতে আরও অনেক মানুষ ইন্সপায়ার্ড হন এবং কিছু জিনিস চুপচাপ সহ্য না, মানে সহ্য করা উচিত নয়, সেই শিক্ষাটা পান। তেমনই তিনজন আমাদের সঙ্গে আজকে রয়েছেন। আমরা কথা বলবো লজ্জা নিয়ে। যে কথা বলতে আমরা লজ্জা পাই আসলে পাওয়া উচিত নয়, এবং তারাও লজ্জা পাননি, সকলের সামনে বলেছেন বলেই আজকে তারা নিজেদের মতো কি বলবো, নিজেদের মতো পাখির মতো উঠতে পারছেন নিজেদের জীবনে অনেক বাঁধন খুলে। তো আমাদের সঙ্গে রয়েছেন ওদিকে বন্যা, ওদিকে লুনাদি এবং দেবযানীদি। ওয়েলকাম তোমাদের তিনজনকে। এবং তিনজনের মতো সকলেই অনেকটাই তোমাদের গল্প জানেন, তবুও প্রত্যেকটা মুহূর্তে তোমরা যখন সামনে আসো মনে হয় ওই দিকের মানুষেরা অনেকটাই ইন্সপায়ার্ড হন যে সত্যি লড়াইটা এভাবে করতে হয় এবং কিছু কথা খুলে বলা উচিত। তো ফার্স্টেই আমি ওই দিকেই যাই, বন্যার কাছেই যাই, যে কিছুদিন আগেই মানুষ দেখেছেন তোমাকে, তোমার লেখা পড়েন, সোশ্যাল মিডিয়ায় নানান স্টোরি হয়, কিন্তু তবুও এই যে এত লড়াই, সেই লড়াইটা তো এখনও চলছে, মানে থামে নিশ্চয়ই নি, বা থামবেও হয়তো না সারাটা জীবন, তাই না? হ্যাঁ, মানে লড়াই তো দেখুন, সার্ভাইভাল ফর এক্সিস্টেন্স যেই কথাটা আমরা মেনে এসেছি, ভীষণ ভীষণ বড় বড় পাবলিক ফোরামগুলোতে লেখা হয়েছে, বড় বড় বইয়ে লেখা রয়েছে, মহর্ষিরা বলে গেছেন। কিন্তু এই সার্ভাইভাল ফর এক্সিস্টেন্সের ক্ষেত্রে না, মানে শুধুমাত্র ওটা না ভাতের লড়াই নয়, কাজের লড়াই নয়, আমাদের ক্ষেত্রে না সার্ভাইভাল ফর আইডেন্টিটি হয়ে যায়। আমার ক্ষেত্রে, আমরা এখানে তিনজন যারাই দাঁড়িয়ে রয়েছে, আমাদের সার্ভাইভাল ফর আইডেন্টিটি। আমার ক্ষেত্রে আমার প্রধান মানে সবথেকে বড় কথা হচ্ছে যে আমার ক্ষেত্রে আমার লড়াইটাই হচ্ছে নিজেকে নারী প্রমাণ করা। আমি জানি না এই যে মানে এই লড়াইটা কতজন করেন বা কতজন করলে বলতে পারেন যে মানে শুধুমাত্র নারী হওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসতে হচ্ছে, নারী হওয়ার জন্য। এবার অনেকেই বলবেন যে নারী হয়েছি বলে বিয়ে করে বাড়ি থেকে বেরিয়ে আসছে, সেটাও একটা লড়াই, কিন্তু নারী হওয়ার জন্য সেখানেও নারী হিসেবে অ্যাকসেপ্ট করে বেরিয়ে আসছে। কিন্তু শুধুমাত্র নিজেকে নারী বলার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসতে হচ্ছে, শুধুমাত্র নিজেকে নারী বলার জন্য প্রেমিক ছেড়ে যাচ্ছে, শুধুমাত্র নিজেকে নারী বলার জন্য রোজ 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 সোশ্যাল মিডিয়ায় বুলিং হচ্ছে। জিজ্ঞেস করা হচ্ছে আমার শাড়ির নিচে কী রয়েছে, জিজ্ঞেস করা রয়েছে যে আমি কি নিচতলা ভাড়া দিয়ে উপরতলা বানিয়েছি কিনা। তো এইগুলোর পরেও বেঁচে থাকার পরে যখন আমি হাসি না, মানে আমার দাঁতের সেটিংগুলো একদমই ভালো নয়, তারপরও আমার করে হাসতে খুব ভালো লাগে, ঠিক আছে। কাল হোনা হতে শাহরুখ খান বলেছে না, জব হাসো তো খুলকে হাসো। তো লড়াই সত্যি থামার নয়, তবে আমি ভীষণ লাকি, বিশ্বাস করো আমি লাকি মনে করি যে আমি বলার সুযোগ পাই, বলতে পারি। আমি আমার মানে আমার জিভে সেই শব্দগুলো রয়েছে, আমার বুকে সেই পাটাটা রয়েছে যে আমি বলতে পারি, এবং আমার কথা শোনে, আমার কথা শোনানোর জন্য, আমার কথা পৌঁছানোর জন্য তোমাদেরকে ধন্যবাদ। এরকম অনেক মানুষ রয়েছে, হয়তো আরও অনেক পিছিয়ে রয়েছে, হয়তো আমার মা আমাকে অ্যাকসেপ্ট না করতে পারছে, সেটাও একটা লড়াই, কারণ মাকে সমাজের সাথে লড়তে হচ্ছে, আবার একটা নারীর টানের সাথে লড়তে হচ্ছে। সেখানে গিয়ে সত্যি আমার খুব ভাল লাগলো যে কোনো একটা মিডিয়া হাউস এত বছর পর, এখন অনেক মিডিয়া হাউসই করে, কিন্তু আবার বলছি, কোনো একটা মিডিয়া হাউস এত বছর পর প্রথমেই বললো তুমি লেখালেখি করো, তুমি আবৃত্তি করো।
আর তোমার সামাজিক লড়াই রয়েছে। প্রথমেই জিজ্ঞেস করলো না যে তোমার রূপান্তরকামী নারীর জীবনের স্ট্রাগলটা কি, সেটা আমি না হয় বলবো যেখানে আমার বলতে ইচ্ছে করবে। আর প্রথমত মানে আমি একজন মানুষ সেটা আর বলবো না, এটা আগে আমি অনেকবার বলেছি, কিন্তু এখন মনে হয় যে মানুষ তো আমি, তাই জন্যই বলতে পারছি। রোবটস তো এখন অবধি রিপ্লেস করেনি আমাদেরকে। তার প্রথমে আমি একজন নারী, তারপরে আপনি মানুন চাই না মানুন, আমাকে আইন মেনে নিয়েছে। কিন্তু বিশ্বাস করুন আমার সত্যি খারাপ লাগে যখন বলেন, সত্যি খারাপ লাগে। মানে আমরা সত্যি একদম ওই ফ্ল্যাশ আউট করে দিতে পারি না। আফটার অল যতই, আমি তো সেলিব্রিটি নই, আরও অনেক সেলিব্রিটি রয়েছে, তাদেরও খারাপ লাগে। আরে আফটার অল মানুষ তো, আফটার অল তো মন হৃদয় বলে কিছু একটা বস্তু আছে, এক্সিস্ট করে, যেটা দক 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 করে, ফিলিংস আছে, ইমোশনস আছে। তো এটাই। আমাদেরও কষ্ট হয় প্রত্যেকের, মানে যারা আলাদা করে অনেকটা বেশি লড়াই করছেন তাদের, এবং যারা মনে হয় অন্যদের কাছে যে অনেকটা কম, প্রত্যেকেরই কষ্ট হয়। কিন্তু এই যে কথাটা বলা দরকার, এবং একটা সময় থেকে হয়তো সকলেই মনে হচ্ছে এবার কথাটা বলি, একটা ট্রিগার করে। আমি আবার বন্যার কাছে আসবো, কিন্তু তার আগে লুনাদেরকে জিজ্ঞেস এই যে ট্রিগার করা, এইটা কোন সময় হয়েছিল যে এইবার ভাই আমাকে বলতেই হবে, আর নয়, আর সহ্য করবো? সো দেখো, 9 বছর লড়াই যখন করে যাচ্ছি, আমি ভেবেছিলাম আমার জীবনটা এরকমই, মার খাবো তাও করব, হাজব্যান্ডকে নিয়ে সেই ইয়েতে যাওয়া, অ্যাসাইলামে যাওয়া, ডাক্তারের কাছে যাওয়া। যখন প্রথম আমার মনে আছে আমার হাজব্যান্ডের ডাক্তার বলল আমি লয়ার না, কিন্তু আমি যদি লয়ার হতাম আপনাকে বলতাম আপনার নিজের বাঁচতে হবে, কারণ এরপরে কিন্তু ও মেরে ফেলবে আপনাকে। তখন ট্রিগারটা, কিন্তু আমি বেরিয়ে এসেও কিন্তু কাউকে বলিনি, বিকজ তখন যদি আমি তো বলতাম আমার গল্পটা, আমার মনে হতো লোকে ভাবতো আমি ভিকটিম। আমি কোনোদিন সিম্পাথি চাইনি, আমি চেয়েছিলাম যে একটা কোথাও পৌঁছে, নিজের চেষ্টায় পৌঁছে তারপরে আমার গল্পগুলো বলবো। যার জন্য আমার গল্পটা অনেকেই জানে না, পরে যখন শুনেছে দে ওয়্যার শকড যে তুমি হেসেছো, তুমি খাওয়ার ব্যাপারে বলো, লাইভ করো, তোমার এরকম গল্প ছিল। আমি বললাম হ্যাঁ, বিকজ যখন আমি পরে গল্পটা বলেছি তখন ওটা অ্যাজ এন ইন্সপিরেশন হিসেবে বলেছি। আমি মনে করেছি যে আমি যদি একজনকেও, যে ওই যে ক্যামেরার পেছনে কেউ একজনও যদি ইন্সপায়ার্ড হয়ে বলে যে আপনার লড়াইটা দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি, আমিও এটা লড়াই, বিকজ আমার মনে হয় আমাদের লড়াইটা, যেটা ও বললো আইডেন্টিটি, সত্যি আমাদের যাদের মেয়েদের, আমরা সবসময় হচ্ছে কারোর মেয়ে, কারোর মা, কারোর বউ, তারপরে কারোর প্রেমিকা। আমাদের আইডেন্টিটিটা কোথায়, সেইটা ভীষণ দরকার। যে আজকে আমাকে কেউ স্বাধীনভাবে চেনে, আমি কার বউ বা আমার বাবা মা সেই আইডেন্টিটিতে চেনে না, সেটাই আমার ইচ্ছে ছিল। আমার মনে হয় ওইটাই আমাদের সবার আগে দরকার। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা ভুলে যাই যে আমাদের কতটা স্ট্রেংথ আছে, এটা আমরা ভুলে যাই। এটা আমরা কিছুতেই, আমরা ভাবি আমরা পারবো না, কিন্তু হ্যাঁ, সবার বেশি আমার মনে আছে ও বলছিল আমাদের সব থেকে বড় ভয় হচ্ছে না বলা। আমরা না বলতে শিখিনি, আমরা ভাবি আমরা কাউকে অফেন্ড করে দেবো। যেরকম আমি পুরোটাই যখন বড় হয়েছি, ভালো স্কুলে ভালো র্যাঙ্ক করতাম, ভালো পড়াশোনায় ছিলাম, কোনো ইয়ে ছিল না, গুড গার্ল। সো সেই গুড গার্ল যখন ডিভোর্স হয়ে আসলো 2011, তখন ডিভোর্স ওয়াজ নট দ্যাট, তখন কিন্তু লোকে কোয়েশ্চেন করা, ওটা কিন্তু বিশ্বাস করো ওটা ইজি না। আর লোকে যখন তোমাকে বারবার ওই রকমভাবে প্রুভ করার চেষ্টা যে লজ্জাটা তোমার, লজ্জাটা তোমার, লজ্জাটা তোমার, কিন্তু লজ্জাটা তো কখনোই আমাদের না। আর সোসাইটির রুল, সমাজ মানবে না, সমাজটা কে করেছে? আর ওই যে আমি বারবার বলি যে 10 কম্যান্ডমেন্টস করে তো কেউ লিখে যায়নি যে এইগুলো রুল, তাহলে কি সমাজ মানবে না? সমাজ আমাদের বেঁচে থাকাটা মানবে না? আমি প্রথমেই বাবা মাকে একটাই কথা বলেছিলাম যে আমি বেঁচে ফিরেছি, তোমরা সেটা মেনে নাও, এটা বাঁচার লড়াই, আর আমরা বেঁচেছি। আপনারা সবার আগে দেখুন, সুইসাইড করাটা খুব ইজি, অতটা একটা লড়াই খুব ইজি, হ্যাঁ, কিন্তু সুইসাইড করা মানে তো হেরে যাওয়া। হারবো কেন? আমাদের তো লজ্জাটা না, অন্যের অপারেশনে আমরা কেন হেরে যাব? হারবো না। আর এটা কিন্তু আমি সবাইকে বলছি, মহিলা পুরুষ, কারণ পুরুষরাও অনেক সময় বলতে পারে না, তাদেরও লজ্জাটা ডিফারেন্স। যেটা ওর সঙ্গে আমি আলোচনা করছিলাম, বন্যা বলছিল যে অনেক পুরুষরা আছে যারা বলতে পারে না, তারা মনে করে ইটস নট ম্যানলি এনাফ।
তারা কাঁদতে পারে না, ইটস নট ম্যানলি এনাফ। কিন্তু বলুন, লজ্জা নেই, যদি আপনি মনে করুন আপনি ঠিক, তাহলে লড়াইটা চালিয়ে যান, ওটা ভীষণ ভীষণ দরকার। একদম একদম একদম। নারী দিবস সকলেই ভাবেন শুধু কেন নারীদের নিয়ে কথা, সেটা কিন্তু হচ্ছে না, আসলে মানুষদের নিয়ে কথা হচ্ছে। কোথাও গিয়ে অত্যাচারের জায়গাটা হয়তো একটু বেশি হলেও নারীদের হয়ে যায় এবং সহ্য করতে আমাদেরই হয়, এটা আমরা শিখি, সেই কারণে ছোটবেলা থেকে কোথাও গিয়ে এটা শেখা হয়। তো এবার দেবযানীদির কাছে আসবো। দেবযানীদি, যেটা রুনাদিও কথা হচ্ছে যে একটা সময় ভয়টা কাটাতে হয়। প্রথমে তো আমরা এই ভয়টাই পাই যে সমাজ কি বলবে, আমার আশেপাশের লোকজন কি বলবে, তারা পাশে থাকবে কিনা, এবং নিজের সঙ্গে একটা লড়াই চলে সবার আগে, আমি করবো কিনা। বন্যারও হয়েছে, তো সেক্ষেত্রে এই নিজের সঙ্গে নিজের লড়াইটা কবে? অনেস্টলি বলছি এখনও পর্যন্ত ওই ভয়টা এখনও আছে, বিকজ যখন ইউ স্টার্টেড স্টেইং অ্যাজ আ সিঙ্গল ওমেন, তখন সমাজে একটা ট্যাগ এসে যায় দ্যাট সিঙ্গল মানে ইউ আর অ্যাভেলেবল, সিঙ্গল মানে ইউ আর ইজিলি অ্যাক্সেসেবল, সিঙ্গল মানে ইউ আর রেডি টু ডু এনিথিং অ্যান্ড এভরিথিং নিজের সার্ভাইভালের জন্য। বাট আমার মনে হয় দ্যাট ইজ দ্য বিগেস্ট ফেয়ার অফ এনি ওমেন, কি যখন মানে এত ল্যাভিশ, এত লাক্সুরিয়াস, এত ভালো একটা ম্যারেজ যেটাকে বলে মেড ইন হেভেন ছেড়ে যখন তুমি বাইরে বেরিয়ে আসো, যদি ওটা মেড ইন হেভেন ওপর থেকে ভেতর থেকে, ইট ওয়াজ নট এট অল আ মেড ইন হেভেন, ইট ওয়াজ অল স্ক্রিপ্টেড ইফ আই সে দ্যাট। তো যখন বেরিয়ে আসো তখন মানে ফার্স্ট স্কেয়ার হচ্ছে কি হাউ শ্যাল আই স্টার্ট, ওই ডে ওয়ানে স্টার্টটা ইজ আ বিগেস্ট পেন। তখন তোমাকে সমস্ত কিছু নিজেকে প্ল্যানিং করতে হবে, ইয়োর ডে, মানে ইয়োর ওয়ার্ক, মানে তুমি তোমার বাড়ির রেন্ট তোমাকে দিতে হবে, তোমার গাড়ির ইন্স্যুরেন্স তোমাকে দিতে হবে, তোমার এতগুলো এমপ্লয়িকে তোমাকে নিজেকে পে করতে হবে। অ্যান্ড আমার মনে হয় ওই ফেয়ারের মধ্যে থেকেই ইউ গেট দ্য স্ট্রেংথ দ্যাট নিজেকে চেনা, দ্যাট ইয়েস এই ক্যাপাবিলিটিটা আমাদের মধ্যে আছে বা আমার মধ্যে আছে, সেটা আমি এত বছর বুঝতে পারিনি। রিজন খুব সিম্পল, একটা হচ্ছে যে সার্কাসে যখন তুমি একটা লায়নেসকে বা লায়নকে রাখো, ও রিং মাস্টারের একটা চাবুকে ভয় পায়, কিন্তু ওই সিংহকে যখন তুমি জঙ্গলে ছেড়ে দাও তখন সে আসল রূপটা দেখায়। সো দ্য রিয়েল বন্ড টাইগ্রেস বা যখন লায়নেস, যখন একজন মহিলা জন্ম নিয়েছে, তাকে রিং মাস্টারের থেকে বেরোবার সময় যখন ও বেরোয় তখন মনে হয় যে ও মাই গড, স্টিল দেয়ার আর মেনি রিং মাস্টার লাইফে আছে। বাট যখন তুমি স্ট্রাগলটা করতে শুরু করো অ্যান্ড স্টেপ বাই স্টেপ যখন আমরা এগোই, তখন আমার মনে হয় দ্যাট উই রিয়েলাইজ দ্যাট ইটস অল ইন ইয়োর হ্যান্ড, সব কিছু নিজের হাতে আবার তৈরি করতে হবে। আর আমার মনে হয় রেড ফ্ল্যাগ যেটা, ওটা সবারই লাইফে আসে, বাট আমরা ওটাকে ডিসকার্ড করে দিই বা ইগনোর করে দিই, বিকজ উই ওয়ান্ট আ সেফ লাইফ। কে সেফ লাইফ চায় না? এভরিবডি নিডস আ সেফ লাইফ উইথ লট অফ অ্যাবিউজেস। বাট আমার মনে হয় ওই জন্যই সাকসেস ইজ অপশনাল, ওই জন্যই ফ্রিডম, ফ্রি ওমেন এম্পাওয়ারমেন্ট ইজ অপশনাল। লোক এখানে চিৎকার করে বলে ওমেন এম্পাওয়ারমেন্ট। আই বিলিভ কি ওমেন এম্পাওয়ারমেন্টের ট্রু এক্সাম্পল আর দেয়ার, বিকজ সমস্ত ব্যারিয়ার ভেঙে নিজের শর্তে লাইভ লিড করা, লিডিং দ্য রাইট এক্সাম্পল, ডুইং দ্য রাইট থিং ফর দ্য সোসাইটি, অ্যান্ড মোর ওভার people are inspired by you. That is the real success. And এই ব্যাপারে I am very lucky. I have a beautiful daughter and she is my biggest strength. And I will say that we all are beautifully strong. And freely আমরা নিজেদের কথাগুলো এই জন্য বলতে পারছি বিকজ আমাদের নিজেদের ভয়টা আমরা কাটিয়ে এসেছি। And we are ready to win more lives, যাতে আমাদের দেখে আরও লোকে বেশি ইন্সপায়ার হয়। থ্যাংক ইউ। আসলে কথা বলাটা খুব প্রয়োজন, এটাই আমরা বুঝলাম। লাস্ট একটাই জিনিস জিজ্ঞাসা করবে, এই টাইমগুলো আমাদেরকে তো জীবনে শিক্ষা দিয়ে গেছে, না হলে হয়তো আমরা এটা হতাম না। তো তার জন্য একটা মুহূর্ত বলো, তিনজনকে জিজ্ঞাসা করছি, যে মুহূর্তটাকে থ্যাঙ্কস জানাতে চাও এবং যে মানে খুব খারাপ যে মুহূর্তটাকে মনে রাখতে চাও যাতে আরও নিজে শক্ত হতে পারো। দুটো একটা মুহূর্ত যেটা সারা জীবন মনে রাখতে চাই অ্যান্ড থ্যাংক ইউ জানাতে চাই। প্রচুর এরকম মুহূর্ত রয়েছে, এবার কোনটা ছেড়ে কোনটা বলবো। তার মধ্যে হচ্ছে দুটো বলতে পারি। একটা হচ্ছে বাংলাদেশে আমার প্রথম বই বেরোনো, যেখানে মানে আমি হয়তো পশ্চিমবঙ্গের সব থেকে নবীন লেখিকা যার বই বেরিয়েছে বাংলাদেশে, ঠিক আছে। আর সেটাও কোনো রকমের কি বলে তোষামোদি করে নয়, কোনো রকমের কারোর রেকমেন্ডেশনে নয়। প্রথম বই বেরোনো, বাংলাদেশের মাটিতে রাখা, সেখানে গিয়ে প্রচুর মানুষের ভালোবাসা পাওয়া অ্যাজ আ লেখিকা,
ঠিক আছে, নট অ্যাজ আ রূপান্তরকামী নারী বাট অ্যাজ আ লেখিকা অ্যান আবৃত্তি শিল্পী। আর আরেকটা খুব ভালো মুহূর্ত হচ্ছে যে আমি যেই এমএনসিতে চাকরি করি সেখানে অ্যাজ অ্যান HR চাকরি পাওয়া, কারণ আমার সারা জীবন ইচ্ছে ছিল যে পৃথিবীর সমস্ত নারী যেন আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে, যেন একজন বউকে তার স্যানিটারি ন্যাপকিন কেনার জন্য বরের কাছে হাত পাততে হয়, বাচ্চা মানে মানে সন্তানকে বাবা মার কাছে হাত পায়, কিন্তু সন্তান যখন 21 বছর হয়ে যাবে একটা পড়াশোনা করতে ইচ্ছে করবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি ফ্যাশন ডিজাইনিং করতে চেয়েছিলাম, কিন্তু বাবা মা করতে দেয়নি, কারণ বাবা মার সামর্থ্য ছিল না। সেটা যদি আমি যদি স্বাবলম্বী হতাম বা আমি যদি অন্য কিছু করতে পারতাম সেই সময়, বা এখন চাকরি করতে তখন করতে পারতাম এইটা। আর খুব খারাপ মুহূর্ত মনে রাখতে হলে হচ্ছে যে যেটা শিখিয়েছে সেটা হচ্ছে যে 2021-এর বইমেলা থেকে ফিরছি আমি অটো করে, ঠিক আছে, অটোতে এবার ফিরছি, এবার যে কেউ আমাকে দিকে লেখে হাসে। এবার মেলা থেকে ফিরছি, আমি ভেবেছি নিশ্চয়ই আবার কোনো একজন পাঠক হবে, হাসছে। ওই অটোতে শুধু আমি ছিলাম, উনি ছিলেন রাত্রি 10টা বাজে বিধাননগর থেকে শোয়াবাজারের অটোটায় যাবে। অটোটা যাচ্ছিলেন, আমি তোমাকে বলে রাখি, কারণ এটা অনেক বড় বড় শিল্পীরা বলেছে যে মেয়েদের উপরে নির্যাতন হয় তাদের ড্রেসের উপরে। তো আমি কি পরেছিলাম সেটা বলে রাখি। আমি একটা ফুল স্লিভ কুর্তি আর নিচে একটা মানে একদম ফুল লেন্থ প্লাজো পরেছিলাম। তো যে ব্যক্তিটি উঠলো সে এবার হাসি তো ফাঁসি বলে একটা কথা আছে না, তো সে ভেবেছে আমি স্মাইল ব্যাক করেছি মানে আমি এসেছি। তো সে প্রথমে আমার প্লাজোটা তুলতে থাকে, ঠিক আছে, আমি হাতটা সরিয়ে দিই, তারপর 200 টাকা দেখায়, আমি ওটাকে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার আই ওয়াজ নাম্ব ইন দি এন্টায়ার জার্নি। আমি বুঝতে পারছি যে অটোওয়ালাটাকে বুঝতে পারছে না। এইবার উনি আমাকে আমার হাতিবাগানে নামার কথা, কারণ আমি তখন মায়ের সাথে থাকতাম, আমি বউবাজার যাবো, আমি 34B ধরবো হাতিবাগান থেকে। তো উনি এবার নামতে দেবে না, তখন হাতিবাগানের সিগন্যালটায় থেমেছে, আমি নেমেছি, আমি ওনাকে বার করে তুমুল জুতো দিয়ে মেরেছি, ঠিক আছে, প্রচুর মেরেছি। অ্যান্ড আমার মনে হচ্ছে আমি প্রত্যেকটা নির্ভয়া কেসের মানে প্রত্যেকটা রেপ কেসের আমি সবার জন্য লড়ছি, অ্যান্ড আমি অটোওয়ালাকেও ইয়ে করি। তার মধ্যে বিশ্বাস করো তুমি, বলছি পুরুষগুলো আমার সাথে ছিল, একটা মহিলা এসে বললো ঠিক আছে বাবা ছেড়ে দাও না, এরকম তো হতেই থাকে আমাদের সাথে। সো দ্যাটস, এটা মনে রাখবে যে নিজের প্রতিবাদটা নিজেই করতে হবে, কারণ একজন অ্যাবিউজার যদি না বলে সে অ্যাবিউজড হয়েছে, আমরা কোথাও গিয়ে তার জন্য লড়তে পারবো না। ট্রাস্ট মি, তাকে বলতে হবে যে আমি অ্যাবিউজ হয়েছি, তাকে প্রথমে চিহ্নিত করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে সেটা হয় না, বা যারা ধরুন মেন্টালি একটু পিছিয়ে রয়েছে তাদের ক্ষেত্রে হয় না, কিন্তু যাদের হয় তাদেরকে চিহ্নিত করতে হবে তুমি অ্যাবিউজ হয়েছে, তারপর আমরা পাশে আছি। লুনাদি, আগে খারাপটা বলি তারপর ভালোটা বলবো। তো খারাপটা আমার মনে আছে অষ্টমীর দিন পুজো, প্রথম তার আগে একটা ইনসিডেন্ট হয়েছে যেটা নিয়ে বারবার আমি বলেছি। সেই ইনসিডেন্টটার পরের দিন আমাকে ঘেরাও করা হলো যে হ্যাঁ আমরা জানি ও কী করে। আমি তখন একটা এনজিওতে করি প্লাস পড়াই। সো ওই যে অ্যাভেলেবল ট্যাগ, যেহেতু ডিভোর্সি অ্যাভেলেবল ট্যাগ ওগুলো হয়, আমার মনে আছে পুরো পাড়া সবাই ছিল, যাদের সঙ্গে বড় হওয়া, যাদেরকে কাকিমা জেঠিমা সবাইকে বলতাম, সবাই ছিল, বাট কেউ প্রোটেস্ট করেনি। সেদিন আমি নিজেকে একটা প্রমিস করেছিলাম যে এই লোকগুলোই একদিন কিন্তু দেখবে, আমাকে লুনা হয়ে দাঁড়াতেই হবে, কারণ এখানে আমি যদি হেরে যাই তাহলে আর উঠতে পারবো না। কারণ ওই আগের লড়াইটা করে এসছি, আবার এই লড়াইটায় যদি হেরে যাই তাহলে কিন্তু পুরো লড়াইটাই চলে গেল। এটা তো খারাপটা গেল। ভালোটা হচ্ছে আমার মনে আছে বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ থেকে ফোন আসে যে উই ওয়ান্ট টু co-curate an event with you। তখন আমি জাস্ট ব্লগিং করছি, জাস্ট ব্লগিং। আমি বললাম আমি কি করতে পারবো জানি না। বললো না আপনি পারবেন, অ্যান্ড উই উইল ওয়েট। তো সেইভাবে ফুডপ্রেনিয়ার স্টার্ট হয় বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সঙ্গে। আর সামনেই আসছে 4th এডিশন অফ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেজেন্স co-curated ফুডপ্রেনিয়ার্স। সো মেয়েরা পারে না সেরকম কিছু হয় না, সব কিছু পারে মেয়েরা। ব্যাড মেমোরিজ তো অনেক আছে, বাট যে মেমোরিটা আমার হয়তো লাইফ লং থাকবে সেটা হচ্ছে যে লোকটাকে আমি ফ্রম 10 years ধরে লিভ ইনে থাকার পর আই গট ম্যারিড। হি ফোর্স মি টু হ্যাভ আ সেক্স উইথ হিম along with 2 more female. That was the last day of my life when I decided ki this is the last day ki I have love is not
আনকন্ডিশনাল, লাভ ইজ কন্ডিশনাল। অ্যান্ড ওই দিন আমার মনে হয় সমস্ত ইমোশনস শেষ হয়ে গিয়েছিলো। অ্যান্ড সেই দিন থেকে হয়তো আমি মনে মনে প্রিপেয়ার করে নিয়েছিলাম দ্যাট আই হ্যাভ টু স্টেপ আউট অফ দিস ন্যাস্টি, ডার্টি, ইল, ঘেন্না করে বলতে আমার একটা ম্যারেজ থেকে। অ্যান্ড গুড মেমোরিজ যদি বলি, when I got the award from Rubaru as a Rubaru Quintessential Personality of 21st Century, then I got Gargi Excellence Award, then I got Fashion Entrepreneur of East India, and the biggest যেটা আমি অ্যাওয়ার্ড পেয়েছি সেটা I got a gift from my daughter on my birthday. আমি ওকে দেখতে গেছিলাম ব্যাঙ্গালোরে। She has given me a cup, the greatest mom of the world. So that is the best gift I've ever got, and ওই কাপটা আমি রোজই ইউজ করে আর খুব সামলে সামলে আমি ওটাতে চা খাই। থ্যাংক ইউ সো মাচ তিনজনের সঙ্গে অনেকটা সময় কাটানো। এবং আমার মনে হয় যে আমরা এবার একটু সত্যি বোধহয় নির্লজ্জ হই লজ্জা কাটিয়ে, তাই না? আমাদের নির্লজ্জ হওয়া প্রয়োজন, যারা মনে করেন আমাদের দরকার। এবং এরকম কথা চলতে থাকুক। বলে লজ্জাটা আমাদের নয়, লজ্জাটা তোমাদের। কখনই তো কথা এরকম চলতে থাকুক, কারোর লেখার মাধ্যমে, কারোর খাবারের মাধ্যমে, কারোর ফ্যাশনের মাধ্যমে, আরও অনেক কিছুর মাধ্যমে। তো সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ, সকলকেই অনেকটা ধন্যবাদ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।